ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হিমাদ্রি সুদীপাকে বকাঝকা করছিলেন এবং বোঝাচ্ছিলেন যে সে আদিত্যের সাথে এরকম ব্যবহার করে একদম ঠিক করেনে। হিমাদ্রি বলেন, আমিও তো তোর ছোটবেলায় কত ছুটি কাটিয়েছি, কিন্তু তারপরেও কেউ আমাকে কিছু বলেনি। তাহলে স্যারকে তুই কেন এভাবে বললি? ওনাদের তো ব্যক্তিগত জীবন বলে কিছু রয়েছে। এসব কথা শুনে সুদীপা তার বাবাকে সরি বলে এবং ক্ষমা চায়। হিমাদ্রি বলেন, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুই যার কাছে ভুল করেছিস তার কাছে ক্ষমা চেয়ে নে। এরপর সুদীপা তার বাবার কাছে খাবার নিয়ে আসে এবং বলে, আমাকে কি করতে হবে বলো, আমি তাই করব। হিমাদ্রি তার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে বলেন, তুই স্যারের কাছে ক্ষমা চেয়ে নে, পারবি তো চাইতে? সুদীপা বলে, হ্যাঁ পারব। এরপর হিমাদ্রি সুদীপাকে বলেন, কলকাতা থেকে ফেরার পথে সে নতুন একটা বাড়ি দেখে এসেছে, সেটা সুদীপার কলেজের কাছেই। এটা শুনে তো সুদীপা অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয়। সেখানে পরমা তার শাশুড়িকে বলে তার ভুল হয়েছে, তার জন্য তাকে কি করতে হবে। অভ্রর মা বলেন, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি কথা বলা শুরু করে দিয়েছ, এবার থামো আর ভেতরে এসো। অন্যদিকে আত্মীয় স্বজনরা নানা ধরনের কথা বলতে থাকে পরমার এরকম মুখে মুখে কথা বলা দেখে। পরমা বলে, এভাবে কথা না বলে যে কোনো উপায় নেই। আমার শাশুড়ির বিয়ে হয়ে এসে কি ভুল করেছিলেন, আপনারা তাকে কথা শোনাতে ছাড়ছেন না, আমাকে কেনই বা ছাড়বেন? কথা শুনে অভ্রর মা বলেন, থাক আর কথা বাড়িও না, এবার ভেতরে এসো। এরপর পরমা ভেতরে প্রবেশ করে এবং আদিত্যের ছবির দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে আমাদের সুদীপা এবং তার বাবাকে দেখানো হয়। হিমাদ্রি তার মেয়েকে বলছিলেন, সে মারা গেলেও যেন সুদীপা একজন ভালো ডাক্তার হয়। মারা যাওয়ার কথা শুনে সুদীপা তার বাবাকে বলে, এ ধরনের কথা তুমি একদম বলবে না। হিমাদ্রি বলেন, তোকে আমি আমার বুকে করে কলকাতায় নিয়ে যাব। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরমাকে অভ্রর ভাই বোনেরা তার ঘরে রাখতে এসেছে এবং বলে, আজকে কালো রাত্রি তোমাদের আলাদা থাকতে হবে। পরমা মনে মনে ভাবতে থাকে, আজকের রাতটা না হয় কেটে যাবে, কিন্তু কাল থেকে আমি কি করে একটা অন্য পুরুষের সাথে একই ঘরে থাকব? অন্যদিকে অভ্র মনে মনে ভাবে, আমি পরমার জন্য একটা উপহার এনেছি, কিন্তু সেটা দেওয়ার তো সুযোগই হচ্ছে না। আমি আমার মনের কথাগুলো কালোকে বলবো। এরপর সেখানে অভ্রের মা চলে আসেন এবং অভ্রকে একই ঘরে দেখে তিনি রেগে যান। পরবর্তীতে অভ্রকে এবং বাকি সবাইকে ঘর থেকে বের করে দিয়ে পরমার সাথে কথা বলতে থাকেন। পরের দৃশ্যে সুদীপা আদিত্যের কাছে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে পরমা সুযোগ বুঝে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আদিত্যের সাথে কথা বলতে থাকে এবং জানতে চায় সে কেন বিয়ের সময় এভাবে চলে গেল। আদিত্য বলে, সে যদি সঠিক সময় না যেত তাহলে সুদীপার অনেক ক্ষতি হয়ে যেত। এরপর আদিত্য সুদীপার নামে ভালো ভালো কথা বলতে থাকে। ঠিক সেই সময় সুদীপা সেখানে উপস্থিত হয় এবং আড়ি পেতে সব কথা শুনে নেয়। পরের দৃশ্যে পরমা যখন আদিত্যের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় অভ্র ঘরে ঢুকে আসে পরমাকে উপহার দেওয়ার জন্যে, কিন্তু সে দরজা খুলেই পরমা এবং আদিত্যের কথোপকথন শুনে ফেলে। অভ্র জানতে পেরে যায় আদিত্য এবং পরমা দুজন দুজনকে ভালোবাসত। এসব শুনে অভ্র অনেক কষ্ট পায়। এরপর পরমা অভ্রকে দেখে চমকে ওঠে এবং মনে মনে ভাবে সে কিছু শুনে ফেলল না তো। পরবর্তীতে অভ্র পরমাকে জানায় কালকে তাকে চলে যেতে হবে চাকরিতে, এটা সে জানাতে এসেছিল। এরপর অভ্র পরমাকে বলে, আমাদের কাল আর ফুলশয্যা হলো না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুদীপা আদিত্যকে সরি বলে তার কর্মকাণ্ডের জন্যে। এরপর সে আদিত্যকে বলে তার বাবার পদত্যাগের চিঠিটা যেন সময়মতো নিয়ে আসা হয়, তা না হলে সে প্রচণ্ড রেগে যাবে। আদিত্যের সাথে কথা শেষ করে সুদীপা বাড়ির উদ্দেশ্যে ফিরতে চাইলে আদিত্য বলে, রাত হয়ে গেছে, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। কিন্তু সুদীপা বলে, তার কোনো প্রয়োজন নেই, আপনি অনেক করেছেন। শেষ দৃশ্যে আমাদের আবার চৌধুরী বাড়িতে দেখানো হয়। সেখানে অভ্র সকলের থেকে বিদায় নিচ্ছিল। অভ্রর মা কান্নাকাটি করে বলেন, আজকে তোমার বউ ভাত, পরমার বাড়ি থেকে লোকজন আসবে, আমি তাদের কি বলবো? অভ্র বলে, ওদেরকে বলবে অভ্র চৌধুরী পরিবারের ছেলে দেশের জন্য লড়তে গেছে। এরপর আরশি অভ্রকে বলে, আমি তোর সাথে কত ইয়ার্কি করেছিলাম যে তুই বৌদিকে ছেড়ে যেতে পারবি না, কিন্তু তুই আজকে চলে যাচ্ছিস। অভ্র বলে, তোর কথায় কি আসে যায়, যেটা হওয়ার ছিল সেটা তো হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।